একটা জিনিস কি আপনারা জানেন, মানব সভ্যতার রেকর্ডের হিস্ট্রির ওয়ান অফ দ্য লার্জেস্ট ভূমিকম্প কিন্তু হয় এই গত 29শে জুলাই। জায়গাটা হচ্ছে রাশিয়ার কামচাটকা প্রভিন্স। এখন এই খবরটা হয়তো অনেকেই জানেন না, কারণটা বলছি। 8.8 রিক্টার স্কেলের এই ভূমিকম্পে কয়জন মানুষ মারা গিয়েছিল জানেন? একজনও না। কিন্তু এই ভূমিকম্পটাকে কিন্তু মেগা কুয়েক বলা হচ্ছে। আর এই মেগা কুয়েকটা একটু হলেও আলোচনায় এসেছে কারণ সেটা আর একটা বড় ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়ে গিয়েছে। এই ভূমিকম্প জাগিয়ে তুলেছে আরো ভয়ের কিছু। প্রায় 600 বছর ধরে ঘুমিয়ে থাকা এক দানবকে। এই দানব যেটা পৃথিবীর চারিদিকেই প্রায় 40,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। প্রায় 450টা আগ্নেয়গিরি, হাজার হাজার ফল্ট লাইন আর 90% ভূমিকম্পই যেখানে হয় সেই জায়গাটাকেই বলা হচ্ছে এই দানব। এইটার নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন, রিং অফ ফায়ার। ভূমিকম্পের কয়েক ঘন্টার মাঝেই রাশিয়ার 6টা ভলকানো একসাথে ইরাপ্ট করে। এর পাশাপাশি ইন্দোনেশিয়ার লাকি লাকি ভলকানো, যেটা জুলাই থেকে অ্যাক্টিভ ছিল, এই ভূমিকম্পের পর আবারও অ্যাশ আর লাভা ছুঁড়ে মারা শুরু করে। অ্যানালিস্টরা চিলি, ইউএসএ, জাপান আর ইন্দোনেশিয়াকে ডেঞ্জার জোন হিসেবে কনসিডার করছে, কারণ এই রিং অফ ফায়ারের জোনে এরাই সবার আগে আসে। কি এই রিং অফ ফায়ার আর কেনই বা পৃথিবীর 90% ভূমিকম্প এই জায়গাটাতেই হয়? এবং এই রিং অফ ফায়ারের প্রায় 450টা অ্যাক্টিভ ভলকানোর সাথে ঘুমিয়ে থাকা আরও প্রায় 500 ভলকানোর একসাথে জেগে ওঠার সম্ভাবনা আসলেই আছে কিনা সেইটা নিয়েই আজকের ভিডিও। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। শুরুতেই আপনাদের মাথায় হয়তো কোয়েশ্চেন এসেছে, এই রিং অফ ফায়ার, এই ধরনের একটা ফ্ল্যাশি নাম যেহেতু বলছি, এই জিনিসটা কি? চলেন সেটা আগে একটু দেখি। সিম্পলি বললে এটা প্রশান্ত মহাসাগরের রিজিয়নে হর্স শু বা ঘোড়ার খুঁড়ে শেপের একটা রিজিয়ন, যেখানে পৃথিবীর প্রায় 90% ভূমিকম্প হয়, অ্যান্ড সেখানেই প্রায় 700 থেকে 900টার মতো আগ্নেয়গিরিও আছে। এখন নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে, এই এলাকা কেন এবং কিভাবে গড়ে উঠলো? এই বিশাল এরিয়া গঠনের পেছনে আলটিমেটলি আমাদের পৃথিবীর টেকটনিক প্লেটের মুভমেন্টই দায়ী। আপনারা হয়তো জানেন, আজ থেকে প্রায় 1000 কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশগুলো একসাথে মিলে একটা বিশাল অঞ্চল ছিল, যেটাকে বিজ্ঞানীরা বলে প্যানজিয়া। আর এই টেকটনিক মুভমেন্টের কারণে কিন্তু প্যানজিয়া ভেঙে এখনের এই 7টি মহাদেশের সৃষ্টি হয়েছে। আর এই কারণে কিন্তু এখন যদি আপনি বর্তমানে সাউথ আমেরিকা মহাদেশের ডান পাশে খেয়াল করেন, তাহলে মনে হবে আফ্রিকার বাম পাশের সাথে এটা পাজলের মতো ফিট হয়ে যায়। আর আরও অনেক জায়গায় কিন্তু এই ব্যাপারটা খেয়াল করা যায়। পৃথিবীর কোন মহাদেশের কোন প্রান্ত অন্য কোনো মহাদেশের কোনো প্রান্তের সাথে এরকম পাজলের মতো মিলে কিনা আপনারা কিন্তু কমেন্ট করে যেতে পারেন, দেখি আর কে কে এই ব্যাপারটা খেয়াল করেছেন। তো প্যানজিয়া, যেটাকে সুপার কন্টিনেন্ট বলা হচ্ছে, সেটা ভাঙনের পর আমাদের সব মহাদেশগুলো এক একটার দিকে রওনা দেয়। আর এই প্রতিটা মহাদেশ আর মহাসমুদ্র সবই কোনো না কোনো টেকটনিক প্লেট বা লিথোস্ফিয়ারিক প্লেটের ওপর বসে আছে। আর এই টেকটনিক প্লেট আবার মুভ করে কারণ তার নিচে আছে মোল্টেন রক, যেটা নিজেও মুভ করে, আর তার মুভমেন্টের সাথে সাথেই এই টেকটনিক প্লেটটা মুভ করে। এখন এই মুভমেন্টের সময় একটা জিনিস বুঝতে পারছেন, একটা টেকটনিক প্লেট আর একটা টেকটনিক প্লেটের সাথে কিন্তু বাড়ি খায়, এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। আর এইখানেই মোট দুইটা ব্যাপার ঘটতে পারে বেসড অন টেকটনিক প্লেটগুলো কী রকম। টেকটনিক প্লেটের সারফেস মোটা দাগে দুই রকমের, একটা হচ্ছে ওশেয়ানিক ক্রাস্ট আর একটা কন্টিনেন্টাল ক্রাস্ট। ওশেয়ানিক ক্রাস্ট বেশ ভারী আর ডেন্স, আর অন্যদিকে কন্টিনেন্টাল ক্রাস্ট মোটামুটি তার তুলনায় পাতলা। যখন ওশেয়ানিক ক্রাস্ট কন্টিনেন্টাল ক্রাস্টের সাথে ধাক্কা খায়, তখন ভারী হবার কারণে ওশেয়ানিক ক্রাস্ট স্লিপ করে নিচের দিকে নেমে যায়, তৈরি হয় একটা সাবডাকশন জোন। অর্থাৎ বুঝতে পারলেন সাবডাকশন জোনটা কাকে বলা হচ্ছে, এটা একটু মনে রাখেন। এখন এই সাবডাকশন জোনের কারণে কি হয় সেটা দেখি চলেন। এই যে একটা প্লেট স্লাইড করে নিচে চলে গেল, এখানে কিন্তু একটা বেন্ডিং হলো, আর এই বেন্ডিং এর কারণেই বেশ গভীর একটা খাদ বা ফানেলের মতো তৈরি হয়, যেখান দিয়ে পৃথিবীর একদম কোরের দিকে থাকা গলিত উচ্চ তাপমাত্রার বিভিন্ন ম্যাটেরিয়াল উপরে উঠে আসতে থাকে। এইটাকেই আমরা লাভা বলছি। ওই যে একটা জিনিস হয়তো আপনারা স্কুলে থাকতেই পড়েছেন, যে কোনো ধরনের লিকুইড ম্যাটেরিয়ালই হাই প্রেশার থেকে লো প্রেশার রিজিয়নের দিকে যায়, লাভার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটাই হয়। অ্যান্ড বছরের পর বছর ধরে এই গলিত ম্যাগমা জমে জমে গড়ে ওঠে বিশাল সব আগ্নেয়গিরি।
আপনি যদি এখন পুরো প্যাসিফিক থেকে পানি সরিয়ে নিতে পারতেন তাহলে এই খাতগুলোকে দেখতে পারতেন। অ্যান্ড এরা কিন্তু জাস্ট কোনো আগ্নেয়গিরি না, অসংখ্য দ্বীপ বা আস্ত বিশাল একটা দ্বীপও তৈরি করে ফেলতে পারে, যেমন জাপান। এখন যদি আমরা বর্তমান পুরো পৃথিবীর টেকটনিক বাউন্ডারিগুলো খেয়াল করি তাহলে সেগুলো কিছুটা এমন। প্যাসিফিক প্লেট কিন্তু ইউরেশিয়া, নর্থ আমেরিকা, ফিলিপাইন, অস্ট্রেলিয়ান প্লেট আর নাস্কা প্লেট সবার সাথেই সাবডাকশন জোন ক্রিয়েট করে চলেছে, কারণ এই পুরো প্যাসিফিক প্লেটটাই একটা ওশেয়ানিক ক্রাস্ট। আর এই কারণে এই প্লেটের থেকেই জন্ম নেয় অ্যালোসিয়ান ট্রেঞ্চ, যেটা ধরেই আসে অ্যালোসিয়ান আইল্যান্ড, যেখানে প্রায় 80টা অ্যাক্টিভ ভলক্যানো আছে। অ্যান্ড সায়েন্টিস্টদের ধারণা এখনও নতুন ভলক্যানো সেখানে ফর্ম হচ্ছে। সাউথ আমেরিকার আন্দিজ পর্বতমালার নাম তো আপনারা শুনেছেনই। এই পর্বতমালা কিন্তু গড়ে উঠেছে একদম পেরু আর চিলি ট্রেঞ্চের সাথে প্যারালাল ভাবে। আর এই আন্দিজ পর্বতমালাই পৃথিবীর সব থেকে উঁচু অ্যাক্টিভ ভলক্যানো হোল্ড করে। নেভাদেস ওজোস দেল সালাদো নামের এই ভলক্যানো প্রায় 22,500 ফিটেরও বেশি উঁচু। একটা জিনিস হয়তো বুঝতেই পারছেন, প্রতিনিয়ত ম্যাগমা আসার কারণে আর সেইটা আস্তে আস্তে জমে জমে সলিড হওয়ার কারণে এর উচ্চতা কিন্তু প্রতিনিয়তই একটু একটু করে বাড়ছে। আর একটু নিচে গেলে এবার অ্যান্টার্কটিকা, অ্যান্ড সেখানেই অ্যান্টারটানলেস রিজিয়নেও সেম কাহিনী হচ্ছে। আর এতক্ষণ ম্যাপ দেখে হয়তো বুঝে গিয়েছেন এই প্যাসিফিক প্লেটটাই কারেন্টলি পুরো ওয়ার্ল্ডের সব থেকে বড় টেকটনিক প্লেট। আর এই বড় হওয়ার কারণেই কিন্তু মেইন সমস্যাগুলো হচ্ছে। ইন্টারনাল বিভিন্ন ফল্ট লাইন তৈরি হচ্ছে, সাথে প্যাসিফিক প্লেট বিভিন্ন জায়গায় ভাঙছে। এখন এই যে মাঝখান যে চিট ধরা, এইগুলোকে বলা হচ্ছে ডাইভারজেন্ট বাউন্ডারিজ। এখানেও ট্রেঞ্চ ফর্ম হয়, কিন্তু যেহেতু সমুদ্রের নিচে মোস্ট অফ দ্য টাইম সমুদ্রের পানির সংস্পর্শে এসে ইনস্ট্যান্টলি সেই ম্যাগমাগুলো শক্ত হয়ে যেতে থাকে। অ্যান্ড সময়ের সাথে আস্তে আস্তে বড় একটা ল্যান্ডমাস হয়ে দ্বীপ আকারে উপরের দিকে উঠে আসে। এই কারণে কিন্তু প্যাসিফিকের এই অঞ্চলে আপনারা অসংখ্য ছোট ছোট দ্বীপ দেখতে পারবেন। রাশিয়ার মেগাকোয়েক হওয়ার পর একটা কথা খুবই ছড়িয়ে যায় যে এইটা একটা চেইন রিয়াকশন তৈরি করতে পারে। হয়তো পুরো রিং অফ ফায়ার আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার দিকে যাবে। অ্যান্ড এই ধরনের কোনো সম্ভাবনা আছে নাকি সেটা বলার আগে চলেন দেখি এই অঞ্চলে আর কোন কোন বড় ভলক্যানোগুলো আছে এবং ইতিহাসে ঠিক কি কি কারণে এবং কোন সময় এই রিং অফ ফায়ার এর আগেও অ্যাক্টিভ হয়েছে। রিং অফ ফায়ারের বেশিরভাগ অ্যাক্টিভ ভলক্যানো এটার পশ্চিমে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা থেকে শুরু করে জাপান, সাউথ ইস্ট এশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আর এই রিং অফ ফায়ারের মাঝে আছে মাউন্ট তাম্বোরা। 1815 সালে এই ভলকানোর ইরাপশন পুরো পৃথিবীরই জলবায়ুর পরিবর্তন করে দিয়েছিল। থার্ড ইউএস প্রেসিডেন্ট থমাস জেফারসনের একটা স্বভাব ছিল, সে প্রতিদিন তার ডায়েরিতে সকালের আবহাওয়া লিখে রাখত। তার ডায়েরিকে যদি আমরা ফ্যাক্ট ধরি তাহলে সে বছরের বসন্তেও আমেরিকার এভারেজ টেম্পারেচার ছিল অন্য যে কোনো বছরের থেকে 10 ফারেনহাইট কম। এই টাম্বোরা এক্সপ্লোশনের কারণে যে বিপুল পরিমাণে সালফার আর ভলকানিক অ্যাশ অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছিল সেটা সূর্যের আলোই অলমোস্ট ঢেকে দেওয়া শুরু করেছিল। যদিও ডাইনোসরদের এক্সটিংশন ইভেন্টের মতো অত বড় কিছু হয়নি, কিন্তু পুরো পৃথিবীর টেম্পারেচারই প্রায় 32 ফারেনহাইট ড্রপ করে সেই বছরে। পুরো একটা বছর পৃথিবীতে গ্রীষ্মকাল বলে কিছুই ছিল না, এমনকি বৃষ্টিও হয়েছিল 3 ভাগের 1 ভাগ। অ্যান্ড এই সব কিছুই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে আসে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ। আর সাথে এই ভলকানোর আশেপাশের রিজিয়নের কথা যদি বলি তাহলে এই এক্সপ্লোশনের কারণে কিন্তু আশেপাশের দ্বীপের প্রায় 1 লাখ মানুষ মারা যায়। চিন্তা করতে পারেন, একটা ইভেন্ট, একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রায় 1 লাখ মানুষ মারা গিয়েছিল। বুঝতেই পারছেন এটার ভয়াবহতা কোন লেভেলের। এই টাম্বোরা বিস্ফোরণ সব থেকে বেশি ডেডলি হলেও লাউডেস্ট দিক থেকে সবার উপরে থাকে ক্রাকাটুয়া ইরাপশন। 1883 সালে ক্রাকাটুয়া বিস্ফোরণ 310 ডেসিবেলের সাউন্ড প্রডিউস করেছিল। 310 ডেসিবেল মানে আসলে বুঝতে পারছেন কতটা ভয়াবহ। যে কোনো মানুষ এই জিনিস যদি এক্সপিরিয়েন্স করে তার কানের পর্দা তো ফাটবেই, সাথে সাথে বিজ্ঞানীরা এটাও বলে তার নিজেরই পুরা শরীর নাকি বাকিয়ে যাবে এই পরিমাণ সাউন্ডে। এ থেকেই যেই শক ওয়েভটা ক্রিয়েট হয়েছিল সেটা প্রায় 3000 মাইল দূর থেকেও ফিল করা গিয়েছিল। আর এই রিং অফ ফায়ারের ভয়ানক ভলকানোগুলোর মধ্যে সব থেকে মোস্ট ফেমাস যেই জিনিসটা সেটা হচ্ছে মাউন্ট ফুজি। পোস্টার কার্ড কোয়ালিটির এই আগ্নেয়গিরি কিন্তু বসে আছে 3টা প্লেটের জাংশনে, আমুর, ওখোস্ত আর ফিলিপাইন্স প্লেট। এই 3টা প্লেটের কানেকশনে বসে থাকা এই ভলকানো লাস্ট 1707 সালে ফুললি ইরাপ্ট করেছিল, কিন্তু রিসেন্ট টাইমে তার অ্যাক্টিভিটি কিন্তু আস্তে আস্তে আবার বাড়ছে। এর পাশাপাশি নিউজিল্যান্ডের মাউন্ট রাফাইও বেশ ফেমাস একটা ভলকানো। অ্যান্ড এই যে ভলকানোগুলোর কথা বললাম, এগুলো যদি এদের ফুল পোটেনশিয়ালে আসলে ব্লাস্ট হয় তাহলে যে কোনো একটাই কিন্তু পুরো দুনিয়ারই 12টা বাজায় দেওয়ার সক্ষমতা রাখে। কিন্তু সায়েন্টিস্টরা যেটা নিয়ে আসলে ভয় পাচ্ছে, একসাথে যদি এই রিজনের প্রায় সবগুলো ভলকানো ইরাপ্ট করে তাহলে কি হবে চিন্তা করেছেন?
ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও সেটা হওয়ার সম্ভাবনা আসলে খুব একটা নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটা ভলকানোর ম্যাগমা পুল আসলে আলাদা আলাদা। সো একটার অ্যাক্টিভিটি চলছে মানে যে আরেকটা অ্যাক্টিভিটি হবে এরকমও না। সেকেন্ডলি, ভলকানিক এরাপশন মেইনলি ফল্ট লাইনের কাপাকাপির কারণেই হয়। অ্যান্ড রিং অফ ফায়ার তো খুবই বিশাল একটা জায়গা জুড়ে অবস্থিত। এই পুরো জায়গা একসাথে কাঁপানোর জন্য আসলে ভূমিকম্প হওয়া সম্ভব না। আর সেই ভূমিকম্প যদি আসলেই হয়, তাহলে এই ম্যাগমা আসার আগেই দুনিয়া এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরেও আসলে একটা জিনিস নিয়ে ভয় পাওয়া হচ্ছে, সেটা হচ্ছে চেইন রিয়াকশন। যখন একটা ভলকানো ইরাপ্ট করছে, তখন তার রিলিজ করা এনার্জি কিন্তু আশেপাশের প্লেটকে ডিস্ট্যাবিলাইজ করতে পারে। এই কাপাকাপির কারণেই অন্যান্য ভলকানো আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু করতে পারে। কিন্তু সেইটা কখনো বেশি দূর যাবে না, যেমনটা এবার রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি। সো এই ভিডিওতে আমরা মূলত যেই জিনিসগুলো দেখলাম, যে এই রিং অফ ফায়ার আসলে কিভাবে তৈরি হয়েছিল, দেখলাম এটা কি করতে পারে, অ্যান্ড এই অঞ্চলের মানুষরা যেই প্যানিকে আছে সেই ফুল প্যানিকে যাওয়ার সময় এখনো যে পুরোপুরি আসে নাই সেটা বোঝানোর চেষ্টা করলাম। বাট একই সাথে এই জিনিসটা হয়তো বুঝেছেন যে এই প্যাসিফিক প্লেট জিনিসটা যতটা ভয়ানক, এখানে যদি আসলে কোনো বড়সড় ভূমিকম্প হয় তাহলে উই আর গন, অ্যান্ড পৃথিবীর লাস্টের দিন হয়তো বা এরকম কিছুই হতে পারে। বাট আনটিল দেন এরকম কোনো ভয় বা এই ধরনের যেই প্যানিকগুলো আসলে ক্রিয়েট হয়েছিল রাশিয়ার সেই ইরাপশনের পর, আমি জানি বাংলাদেশের মানুষজন আসলে পলিটিক্স নিয়ে যত ব্যস্ত, এইসব নিয়ে খেয়াল করবে কখন। সো এইসব নিয়ে আসলে খুব একটা কেউ আসলে জানেই না হয়তো। বাট গ্লোবাল স্কেলে বিভিন্ন অঞ্চলের সায়েন্টিস্টরা কিন্তু এটা নিয়ে একটা ভয় পাচ্ছিল, এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল। সো আশা করি আপনাদের মধ্যে যাদের ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের ঘটনাগুলো জানার ইচ্ছা আছে, তাদের খায়েশ কিছুটা হলেও মিটলো। সো দ্যাটস অল ফর টুডে। এই ভিডিও ইউজ করা সবগুলো সোর্স নিচে দেওয়া থাকবে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।